আচ্ছা, এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর টোটাল 4টা পার্ট দেখানোর চেষ্টা করব। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মে তো অনেকগুলো পার্টই আছে, তোমার আমি যে 4টা পার্ট দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে প্রথমটা কি আকার, 2 নাম্বার কি আয়নীকরণ বিভব, আর 3 নাম্বারটা কি ইলেকট্রন আসক্তি, 4 নাম্বার কি তড়িৎ নিয়ন্ত্রকতা। এগুলো থেকে প্রায় তোমার এমসিকিউ আসে, সিকিউ আসে, অ্যাডমিশনে প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে। তোমাকে কয়েকটা দিয়ে কম্পেয়ার করতে বলে কোনটার আয়নীকরণ বিভব বেশি বা আয়নীকরণ বিভবের ক্রম অনুসারে সাজাও, ঠিক আছে। তো একটা বা দুইটা এমসিকিউ তুমি পাবা এই 4টা টপিক থেকে, শিওর থাকো। তো এই জন্য একটু এই জিনিসগুলো বেসিকগুলো ক্লিয়ার করে জাস্ট তোমাকে ধরাই দেওয়ার চেষ্টা করবো যে এমসিকিউ গুলো তুমি কিভাবে দাগাইতে পারো বা রিটেন আসলে তুমি কিভাবে লিখতে পারো। তো প্রথমটা হচ্ছে কি, আমরা ছোট থাকতে থেকে দেখে আসছি 9 10 মোটামুটি আকার, ঠিক আছে। প্রথম টপিকটা হচ্ছে কি, তোমার মৌলের যে পর্যায়ভিত্তিক ধর্মের কি মৌলগুলার আকার নিয়ে একটু কথা বলবো, ওকে। তো আমরা ছোট থাকতে থেকে দেখে আসছি যে উপর থেকে নিচে গেলে কি হয়, উপর থেকে নিচে আকারটা কি হয়, বাড়ে, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে গেলে আকারটা কি হয়, বাড়ে। তো এটা আমরা সবাই মোটামুটি জানে আসছি। আমরা যদি গ্রুপ 1 এর কথা বলি আর গ্রুপ 2 এর কথা বলে এক্সাম্পলটা দেই, গ্রুপ 1 এ কি আছে বলতো, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে, ওকে। এদের আকারটা আমরা দেখতেছি উপর থেকে নিচের দিকে কি হইতেছে, বড় হইতেছে। কেন? কারণ হচ্ছে আমরা যদি কারণটা একটু জেনে রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে লিথিয়ামের কক্ষপথ কয়টা আছে, 2টা কক্ষপথ। এর কক্ষপথ কয়টা, কক্ষপথ হচ্ছে 2টা। আর সোডিয়ামের কক্ষপথ কয়টা, 3টা। পটাশিয়ামের কক্ষপথ কয়টা, 4টা। রুবিডিয়ামের কক্ষপথ 5টা। সিজিয়ামের কয়টা, 6টা। ফ্রান্সিয়ামের কয়টা, 7টা। যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়ছে, ওর 2টা কক্ষপথ, তার মানে ওর গুলো হচ্ছে এরকম, ওর 3টা কক্ষপথ, 2টা হওয়ার পর আরো একটা আসবে, ওর 3টার পরে 4 নাম্বারটাও আসবে। এভাবে কি হতে থাকবে, উপর থেকে যত নিচের দিকে যাবে তত বড় হতে থাকতেছে, ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি 9 থেকে দেখে আসছি যে উপর থেকে নিচের দিকে গেলে কেন বড় হয়, কারণ এদের কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে। কক্ষপথ সংখ্যা যত বাড়বে তত আকারটা কি হবে, বড় হবে। আচ্ছা, তো উপর থেকে নিচের দিকে গেলে বড় হয়, আর আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকারটা ছোট হয়, ঠিক আছে। এটা আমরা জেনে আসছি মোটামুটি যে বাম থেকে ডানে, বাম থেকে তুমি যত ডানে যাবা আকারটা কি হবে, আকার ছোট হবে, ঠিক আছে। যেমন আমরা যদি বাম থেকে ডানে কি পর্যায় বরাবর যাই, লাইক ধরো আমি তোমাকে পর্যায় 3 এর কথা বলি, পর্যায় 3 এ কে কে আছে বলতো, পর্যায় 3 এ আছে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আছে সিলিকন, তারপর আছে কে ফসফরাস, তারপরে আছে সালফার, তারপরে আছে ক্লোরিন, তারপরে আছে কে আর্গন, ওকে। আমরা বললাম যে কি বাম থেকে পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যেতে থাকলে আকারটা কি থাকবে, ছোট হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এদের কক্ষপথ নিয়ে চিন্তা করি, এর কক্ষপথ কয়টা আছে বলতো, এর 3টা কক্ষপথ আছে। ম্যাগনেসিয়াম এরও কিন্তু কয়টা কক্ষপথ, 3টা কক্ষপথ। এই অ্যালুমিনিয়াম এর কয়টা কক্ষপথ, 3টা কক্ষপথ। আর সিলিকন এরও 3টা কক্ষপথ, এরও 3টা কক্ষপথ, এরও 3টা কক্ষপথ, এরও 3টা কি কক্ষপথ, এরও কয়টা, 3টা কক্ষপথ। এদের সবার কি 3টা করে কক্ষপথ আছে, মানে এরকম, ঠিক আছে। তাহলে সবার আকারগুলো কি হওয়া উচিত ছিল, সমান হওয়া উচিত ছিল, রাইট। কারণ তাদের সবার কয়টা করে কক্ষপথ আছে, 3টা করে কক্ষপথ। কিন্তু যদি আমরা এদের ইলেকট্রন আর প্রোটন সংখ্যা দেখি, সোডিয়ামের ইলেকট্রন কয়টা আছে বলতো, 11টা। প্রোটন কয়টা আছে, 11টা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আছে কয়টা, 12টা। প্রোটন আছে কয়টা, 12টা, ওকে। আর অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কয়টা, 13টা। প্রোটন আছে কয়টা, 13টা। সিলিকনের হইছে কয়টা, 14টা। এরও ইলেকট্রন 14টা। ফসফরাসের ইলেকট্রন 15, প্রোটন 15, 16 16 17 17, আর এর হচ্ছে কত, 18, ঠিক আছে। এরা এভাবে চলছিল। তো এখন এই ইলেকট্রন প্রোটন দিয়ে কিভাবে আকারটা দেখতেছি বাম থেকে ডান দিকে ছোট হয়েছে। তো আমরা এটা বোঝানোর জন্য আমরা সবাই মোটামুটি কম বেশি জানি আমাদের কেন্দ্রে কে থাকে, কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটনটা থাকে। আর চারদিকে কে থাকে, ইলেকট্রন গুলো সাজানো থাকে, রাইট। এখন এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা কি বল আছে, আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটা যত বেশি হবে, তোমার ইলেকট্রন গুলোকে কি করবে, ভিতরের দিকে টান দিবে, তখন আকারটা কি থাকবে, ছোটই থাকবে। আমি আবার রিপিট করতেছি, আমরা জানি যে কেন্দ্রে কি আছে, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন। প্রোটনের আর বাইরে কক্ষপথগুলোতে কি আছে, ইলেকট্রন। এখন প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত কি করবে, আকর্ষণ করবে। আর আকর্ষণ যত বেশি করবে আকারটাকে তত কি করে ফেলবে, ছোট করে ফেলবে। এখন প্রশ্ন হইলো বাম থেকে ডান দিকে কিভাবে আকর্ষণটা বাড়ে। তো দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল বের করার জন্য আমাদেরকে নিউটনের একটা ল দেওয়া ছিল, যে কুলম্বস ল, কুলম্বের একটা ল দেওয়া ছিল, F = CQ1 Q2 ডিভাইডেড বাই কি d স্কয়ার, ঠিক আছে। F = কি ছিল, CQ1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো এখানে Q1 Q2 হচ্ছে কি চার্জের সংখ্যা। আমরা দেখতেছি সোডিয়ামের জন্য প্রোটন আছে কয়টা, 11টা। ইলেকট্রন আছে কয়টা,
11টা। ডিসটেন্স কিন্তু সবার জন্য সেম, ওরও 3টা কক্ষপথ, ওরও 3টা কক্ষপথ, ওরও 3টা 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 3টা, সবার কিন্তু 3টা করে আছে, কিন্তু ওর প্রোটন আছে 11টা, ওর ইলেকট্রন আছে 11টা। তাহলে 11 গুণ 11 কত আসতেছে? দেখো তো 121। আর ওর প্রোটন আছে কয়টা দেখো তো? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রোটন আছে দেখতেছি আমরা 12টা, ইলেকট্রন আছে কয়টা? 12টা। তাহলে 12 আর 12 গুণ করলে কত আসে? 144। এরপরে 13টা গুণ করলে আসবে কত? 169। তারপরটাতে আসবে কত? 196। এইভাবে যেতে থাকবে। 18 গুণ করলে কত বাড়বে? 324। তাহলে আমরা দেখতেছি আকর্ষণ বলটা কোথায় সবচেয়ে বেশি? 324 সবচেয়ে বেশি। তাহলে আমরা বুঝতেছি এই আর্গনের 18টা প্রোটন আর 18টা ইলেকট্রন সবচেয়ে বেশি আকর্ষণ করবে। আর যত বেশি আকর্ষণ করবে জিনিসটাকে তত কি করে ফেলবে? ভিতরের দিকে ঢুকায় ছোট করে ফেলবে। এই জন্য আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আকারটা ছোট হয়। এই জন্য আমরা কি করি? এই যে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম বড়, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম বড়, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন বড়, সিলিকন থেকে ফসফরাস বড়, ফসফরাস থেকে সালফার বড়, সালফার থেকে ক্লোরিন বড়, ক্লোরিন থেকে কি বড়? আর্গন বড়। এই জন্য আমরা বলি যে কি বাম থেকে ডান দিকে গেলে আকারটা কি হতে থাকে? ছোট হতে থাকে। এটাই ছিল আমাদের মেইন কারণ। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বুঝলাম জিনিসটা? যদি আবার একটু রিপিট করি, বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আকারটা ছোট হয়। কেন ছোট হয়? কারণ আমরা দেখতেছি বাম থেকে যত ডান দিকে যাচ্ছে ওদের দূরত্বটা সেম আছে, কুলম্বের কনস্ট্যান্টটাও সেম আছে, জাস্ট চার্জ দোটা চেঞ্জ হচ্ছে। এখানে চার্জ ছিল কয়টা? 11টা, এখানেও ছিল 11টা। 11 11 গুণ করলে পাবো 121, মানে সোডিয়ামের জন্য। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন 12টা, প্রোটন 12টা, 12 12 গুণ করলে কত পাবো? 144। 13 13 গুণ করলে কত পাবো? 169, 196। আর ওর 18 18 কত? 324। দেখতেছি এখানে আকর্ষণ সবচেয়ে বেশি। আকর্ষণ যত বেশি করবে জিনিসটাকে কি করে ফেলবে? এই প্রোটনগুলা ইলেকট্রনগুলোকে তত ভিতরে ঢুকে ফেলবে। তখন কি হচ্ছে? আকারটা তত বেশি ছোট হয়ে যাবে। তাই আমরা বলি যে কি বাম থেকে ডান দিকে কি হয়? আকারটা ছোট হয়। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকে যাবো গা। আকারের পরে 2 নম্বরে কি লিখছিলাম? আয়নীকরণ বিভব। ঠিক আছে, 2 নম্বর টপিকটা কি ছিল? আয়নীকরণ, আয়নীকরণ শক্তি বলে বা বিভব বলে, দুটোটা সেম কথা। ঠিক আছে, আয়নীকরণ বিভব অথবা শক্তি, দুটোটা কি সেম কথা। ঠিক আছে, তো আয়নীকরণ বিভব বা অথবা শক্তি মানে কি? ধরো তোমাকে একটা যে কোনো একটা মৌলের কথা বললাম XYZ, ওই মৌলটা থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য তোমার যে শক্তিটা, মৌল থেকে কোন একটা মৌল থেকে ইলেকট্রনকে সরানোর জন্য যে শক্তিটা কি লাগবে? দেওয়া লাগবে। ঠিক আছে, যে শক্তি, যে পরিমাণ শক্তিটা কি লাগে? দেওয়া লাগে, ওটাকে কি বলে? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, কোন একটা মৌল থেকে তার একটা ইলেকট্রনকে সরানোর জন্য যে শক্তি দেওয়া লাগে তাকে কি বলে? আয়নীকরণ শক্তি। স্বাভাবিক তোমাকে যদি কি হয়, তোমার একটা কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে তুমি যদি সরাই টানি বাইরে নিয়ে চলে যেতে চাও, তাহলে তোমাকে কি শক্তি দেওয়া লাগবে নাকি সে নিজে থেকে তোমাকে ফ্রিলি দিয়ে দিবে? অবশ্যই তোমাকে কি করতে হবে? সেই ইলেকট্রনটা নিয়ে স্থিতিশীল অবস্থায় ছিল, তুমি যখন ইলেকট্রনটাকে সরাইতে চাবা অবশ্যই তোমাকে কি করা লাগবে? বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। ঠিক আছে, তো এটাই ছিল আয়নীকরণ বিভব অথবা শক্তির সংজ্ঞা, যে কোন একটা মৌল থেকে ইলেকট্রনকে সরানোর জন্য যে পরিমাণ শক্তি দেওয়া লাগে তাকে কি বলবো? আয়নীকরণ শক্তি। ওকে, তো তোমাকে আমি বললাম তোমার কাছে 2টা মৌল আছে, এই একটা মৌল আর এই একটা মৌল। ঠিক আছে, এটা কয়টা কক্ষপথ আছে? ধরো এটা 3টা কক্ষপথ আর এটা জাস্ট 2টা কক্ষপথ। ওকে, এখন এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তোমাকে বললাম এই ইলেকট্রনটাকে সরানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে নাকি এই ইলেকট্রনটাকে বেশি সরানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে? তো তুমি দেখতেছো এখানে কয়টা কক্ষপথ আছে? 3টা কক্ষপথ। আর এখানে দূরত্বটা কি? এটা থেকে অবশ্যই বড় নাকি ছোট? অবশ্যই বড়। তার মানে এই ইলেকট্রন আর এখানে এখানে কি আছে? প্রোটন। এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটা কি বেশি হবে নাকি এখানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলটা বেশি হবে? তো আমরা যদি আকর্ষণ বলটা বের করতে যাই, আমরা একটা জানি যে কুলম্বের সূত্র কি জানি? CQ1Q2 ডিভাইডেড বাই কি? d²। তো আমরা দেখতেছি দূরত্ব যত বাড়ে আকর্ষণ বলটা তত কি হয়? কমে। কিভাবে? আমরা দেখতেছি দূরত্ব আর আকর্ষণ বলের মধ্যকার সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যত বাড়তে থাকবে আকর্ষণ বলটা কি হবে? তত কমতে থাকবে। এখানে দূরত্বটা সবচেয়ে বেশি প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, তাহলে এখানে আকর্ষণটা কি হবে? আকর্ষণটা কম। ঠিক আছে, আর এখানে যেহেতু কাছে আছে তাহলে এখানে আকর্ষণটা কি হবে? সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তো তুমি এটা এভাবেও দেখতে পারো, তোমার কাছে ধরো একটা প্লাস চার্জ আছে একটা মাইনাস চার্জ আছে, তুমি যত কাছে আনবা আকর্ষণটা তত বেশি করবে, আর যত দূরে নিয়ে যাবা, ধরো এটাকে তুমি এখানে নিয়ে গেছো মাইনাস চার্জ থেকে, তাহলে আকর্ষণ বলটা কি হয়েছে? কমে যাবে। ঠিক আছে, এটাই জিনিস, স্বাভাবিক জিনিস। তো তাহলে এখানে আকর্ষণ বলটা কম আর এখানে আকর্ষণ বলটা কি? বেশি। যেহেতু এখানে আকর্ষণটা বেশি, তোমার এই ইলেকট্রনটাকে সরাইতে বেশি পরিমাণ শক্তি লাগবে, রাইট? যেহেতু ও এই ইলেকট্রনটাকে সবচেয়ে বেশি পরিমাণে আকর্ষণ করে রাখছে, তাইলে এই ইলেকট্রনটাকে সরানোর জন্য কি লাগবে? অনেক বেশি শক্তি দেওয়া লাগবে এটার তুলনায়। তাই আয়নীকরণ বিভবটা কার বেশি হবে? এই বড়টা ছোটটার মধ্যে যেটা ছোট আছে, মানে যেটার আকার ছোট হইলে কি হয়? আয়নীকরণ বিভবটা বাড়তে থাকে। আমরা জিনিসটা যে বুঝতেছি যে আকার ছোট হলে কি হয়? আকার ছোট হলে আয়নীকরণ বিভব কি হয়?
বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমি আবার বোঝানোর চেষ্টা করতেছি যে আকার ছোট হলে কেন আয়নীকরণ বিভবটা বৃদ্ধি পায়। তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা 3টা কক্ষপথ আছে আর একটা 2টা কক্ষপথ আছে। এটার আকারটা ছোট, এটার আকারটা বড়। ঠিক আছে, যেহেতু এখানে আকারটা বড়, তার মানে এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার দূরত্বটা বেশি। দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কি হয়? কম হয়। তাহলে এখানে আকর্ষণ হইতেছে কম, আর এখানে দূরত্ব কম, তাই আকর্ষণটা কি হবে? বেশি। যেহেতু এখানে আকর্ষণটা বেশি, এই ইলেকট্রনটাকে সরানোর জন্য শক্তি কি বেশি দেওয়া লাগবে নাকি কম দেওয়া লাগবে? অবশ্যই, যেহেতু এটাকে বেশি পরিমাণে আকর্ষণ করে রাখছে, তাহলে এই ইলেকট্রনটাকে সরানোর জন্য কি লাগবে? বেশি শক্তি দেওয়া লাগবে। আর এই ইলেকট্রনটাকে সরানোর জন্য কম শক্তি দেওয়া লাগবে। আর আমরা তো জানি যে শক্তিটা দেওয়া লাগে ওইটাকে কি বলে? আয়নীকরণ বিভব শক্তি। ঠিক আছে, যেহেতু এখান থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে, তাই আয়নীকরণ বিভব কার বেশি? ওর বেশি, আর ওর কি? কম। আমরা বুঝতেছি যে আকার ছোট হলে কি হয়? আয়নীকরণ বিভবটা বৃদ্ধি পায়। ওকে, তো আমরা এটাকে পর্যায় আর গ্রুপ অনুসারে দেখব কি হয়। লাইক ধর আমরা গ্রুপ 1 এর কথা যদি বলি, গ্রুপ কত? 1। ঠিক আছে, গ্রুপ 1 এ কে কে আছে আমরা একটু আগে দেখছিলাম। আমাদের কে কে ছিল? লিথিয়াম ছিল, সোডিয়াম ছিল, পটাশিয়াম ছিল, রুবিডিয়াম ছিল, সিজিয়াম ছিল, আর কে ছিল? ফ্রান্সিয়াম। তো আমরা জানি যে উপর থেকে নিচে দিকে গেলে এটা কি হয়? আকারটা কি হয়? কমে। কেমনে? সরি, উপর থেকে নিচে দিকে গেলে আকারটা কি হয়? বাড়ে। আমরা দেখছি যে একটা গ্রুপে উপর থেকে নিচে দিকে গেলে আকারটা কি হয়? বাড়ে। কারণ এর কক্ষপথ আছে কয়টা? 2টা। এর কক্ষপথ আছে কয়টা? 3টা। 4টা। এর কয়টা কক্ষপথ? 5টা। এর 6টা। এর 7টা। যেহেতু উপর থেকে নিচে দিকে কক্ষপথ বাড়ছে, আকারটা কি হবে? বাড়বে। আর আমরা জানি যে আকার ছোট হইলে আয়নীকরণ বিভবটা বৃদ্ধি পায়। কোথায় আকারটা সবচেয়ে ছোট? লিথিয়ামের আকারটা হিসেবে দেখতেছি সবচেয়ে ছোট, কারণ ওর কক্ষপথ কয়টা আছে? 2টা। তাহলে আয়নীকরণ বিভবটা কার বেশি থাকবে? সবচেয়ে বেশি লিথিয়ামের। তারপর কার হবে? সোডিয়ামের। তারপর হবে পটাশিয়ামের। তারপর হবে রুবিডিয়ামের। তারপর হবে সিজিয়ামের। তারপর হবে কি? ফ্রান্সিয়ামের। সবচেয়ে কম কার? যার আকার বড়। ঠিক আছে, কে? ফ্রান্সিয়াম। তাহলে আমরা যদি এটাকে একটু লেখার চেষ্টা করি, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে কে? পটাশিয়াম, তারপরে কে? রুবিডিয়াম, তারপরে কে? সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম। ঠিক আছে, এটাই হচ্ছে কি এই গ্রুপ 1 এর আয়নীকরণ বিভবের ক্রম। তাহলে আমরা দেখতেছি কি আকার যত ছোট হইতেছে আয়নীকরণ বিভব বৃদ্ধি পাইতেছে, আর আকার যত বড় হইতেছে আয়নীকরণ বিভবটা তত কি হইতেছে? হ্রাস পাইতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এটা ছিল গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এবার যদি তুমি পর্যায় ভিত্তিক একটা সম্পর্ক দেখতে চাও, যে পর্যায় বরাবর কি হইতেছে না হইতেছে। ঠিক আছে, আচ্ছা পর্যায় বরাবর, লাইক ধর আমি এখন যদি পর্যায় 3 এর কথা বলি, কত? পর্যায় 3। পর্যায় 3 এর কথা বললে কি হবে? পর্যায় 3 এ কে কে আছে? আমরা সবাই জানি যে পর্যায় 3 এ আছে লিথিয়াম আছে, সরি পর্যায় 3 এ কে কে আছে? সোডিয়াম আছে, পটাশিয়াম, কি বলি, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে কি? ক্লোরিন, তারপরে কি আছে? আর্গন। আর আমরা সবাই জানি বাম থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর যদি আমি কি করি, বাম থেকে ডান দিকে যাই, আকারটা কি হয়? বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে আকারটা কি হয়? হ্রাস পায়। ঠিক আছে, তো আমরা যদি আকারের কথা বলতে যাই, আকারটা কার সবচেয়ে বড়? সোডিয়ামের বড়। কারণ আমরা জানি যে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আকারটা হ্রাস পায়। একটু আগে লিখছিলাম আকারটা এরকম ছিল, রাইট? আকারটা সবচেয়ে বড় কাজ ছিল সোডিয়ামের, সবচেয়ে ছোট কাজ ছিল আর্গনের। আর আমরা জানি যে আকার ছোট হইলে আয়নীকরণ বিভবটা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে যদি আমরা এখন আয়নীকরণ বিভবের জিনিসটা দেখতে চাই, আয়নীকরণ বিভবটা কার বেশি হবে? আমরা যদি কি দেখতে চাই, আয়নীকরণ বিভবটা কার কার মধ্যে? এই যে সেম জিনিসটার মধ্যে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর কি? আর্গন। এদের মধ্যে যদি আমরা আয়নীকরণ বিভবের কাহিনীটা দেখতে চাই, আমরা জানি যে আয়নীকরণ বিভব কার বেশি হয়? যার আকারটা সবচেয়ে ছোট হয় তার বেশি হয়। তাহলে এখানে কার আকার সবচেয়ে ছোট? দেখতেছি আর্গনের আকারটা সবচেয়ে ছোট। তাহলে আয়নীকরণ বিভব কার বেশি হবে? আর্গনের বেশি হবে। তারপরে কার? ক্লোরিন, তারপরে সালফার, তারপরে ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কে? সোডিয়াম। তাহলে আমরা বুঝতেছি আয়নীকরণ বিভবটা কি কার সবচেয়ে কম? সোডিয়ামের সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি কার? আর্গনের। এরকমটাই হওয়া উচিত ছিল, তাই না? কারণ কি আমরা জানি যে আকার ছোট হইলে আয়নীকরণ বিভবটা কি হয়? বৃদ্ধি পায়। এখানে সবচেয়ে ছোট আকার কার? আর্গনের। তাই আয়নীকরণ সবচেয়ে বিভবটা কার বেশি হওয়া উচিত ছিল? আর্গনের। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে যে এই জিনিসটা এরকম ফলো না করে একটু একটু মাঝখানে মাঝখানে কয়েকজনের মধ্যে কি হয়ে গেছে? ব্যতিক্রম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো কার কার মধ্যে ব্যতিক্রম হইলো আর কেনটা হইলো? ওকে, যদি আমরা ব্যতিক্রমটা দেখতে চাই তাহলে আমাদের এখন কি জানা লাগবে? এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসটা জানা লাগবে, রাইট? ঠিক আছে, এখন ধরো তো ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, ওর ইলেকট্রন বিন্যাসটা কি রকম? 1s2 2s2 2p কত? 6 3s কত? 1। আমরা জানি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s2 2s2 2p6 3s 1। আর ওরটা হিসাবে কি? 3s2, ওরটা হবে কি? 3s2 3p কত? 1। আর এটা ওরটা হবে কি? 3s2 3p কত হবে? 2। আর ওরটা হবে কি? 3s2 3p কত হবে? ফসফরাস। আর কি? ফসফরাসটা কত? 3s2 3p কত? 3। আর ওরটা হবে কত? 3s2 3p কত? 4। ওরটা হবে কি? 3s2 3p কত? 5। ওরটা হবে কি? 3s2 3p কত হবে? 6। ঠিক আছে, এটাই কি ছিল?
তাদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস। আমি কি করলাম 1s2 2s2 2p6 এই পার্টটাকে না লিখে জাস্ট 3s এর পার্টটা লিখলাম, মানে পর্যায় 3 এর পার্টটা। তাহলে ওরটা হইছে কি 3s1, ওরটা হইতেছে কি 3s1 3s2, তারপর হচ্ছে কি 3s2 3p1 3s2 3p2 3s2 3p3। আচ্ছা, তো আমরা একটা জিনিস অনেক আগে থেকে শিখে আসছি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা কি হয়, বেশি হয়। আমরা এটা অনেক আগে থেকে জেনে আসছি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা কি হবে, বেশি হবে। ঠিক আছে, পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা কি হবে, বেশি হবে। তুমি যদি একটু দেখো এদের মধ্যে কে কে পূর্ণ আছে আর কে কে অর্ধপূর্ণ আছে, তুমি যদি একটু মার্ক করতে যাও, দেখো তো 3s2 ওর কিন্তু s অরবিটালটা পূর্ণ আছে। ঠিক আছে, ওর s অরবিটাল পূর্ণ হইলো, pটা কিন্তু কি আংশিক পূর্ণ, মানে pটা কি 1 আছে, হবে না। 3s2 3p3, এখানে দেখো 3s2 আছে, 3s টা পূর্ণ, আর 3pটা কি অর্ধপূর্ণ, তাহলে ওর অর্ধপূর্ণ আছে। আবার দেখো তো 3s2 3p5 3s2 3p6 ওর আবার কি আছে, পূর্ণ আছে। তাহলে আমরা দেখতেছি পূর্ণ অর্ধপূর্ণের মধ্যে কাহিনী কার মধ্যে হইছে, দেখো তো 3s2 ওর s অরবিটাল পুরো পরিপূর্ণ, pটা খালি, সমস্যা নাই। ওর s এ দুইটা আছে, p তে তিনটা আছে, ওরটা হচ্ছে অর্ধপূর্ণ, পূর্ণ অর্ধপূর্ণ আর কি, ওর দোনোটাই কি আছে, পূর্ণ আছে। তো আমরা জানি যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতা কি হবে, বেশি হবে। তো এখন আমাদের কথা মতে কি হওয়া উচিত ছিল, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আয়নীকরণ বিভবটা বেশি হওয়া উচিত ছিল। দেখতেছি আমরা ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, তুমি একটু নোট করো যে তোমার এখানে ম্যাগনেসিয়াম আছে আর অ্যালুমিনিয়াম আছে, তুমি দেখতেছো কি কার আয়নীকরণ বিভবটা বেশি, অ্যালুমিনিয়ামের। কিন্তু যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমাকে আমি বললাম দুইজন বসে আছে, ঠিক আছে, একজন খুব খুব সুস্থিতভাবে বসে আছে, আর একজন একটু কম সুস্থিতভাবে বসে আছে। তুমি যদি এখন দুজনকে উঠানোর চেষ্টা করো, কে উঠতে বেশি, কাকে উঠানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে? যে সবচেয়ে বেশি স্থিতিশীল আছে তাকে কি করা লাগবে, উঠানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে। আর যে একটু নড়বড়ে অবস্থায় আছে, মানে ধরো রেস্ট কম নিতেছে, মানে একদম ধরো একজন কি অনেকক্ষণ কাজ করে আসছে, আরেকজন একটু কম কাজ করে আসছে, তাহলে ও যে বেশিক্ষণ কাজ করে আসছে সে যদি বসে, তার কাছে কি লাগবে, স্থিতিশীলতা বেশি লাগবে। আর যে একটু কম কাজ করে আসছে তার সে একটু কম স্থিতিশীল থাকবে। এখন যদি কি হয়, তুমি যদি শক্তি দাও ওদেরকে উঠানোর জন্য, যে বেশি স্থিতিশীল তাকে উঠানোর জন্য বেশি শক্তি দেওয়া লাগবে। তো এখানে দেখো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আয়নীকরণ বিভবটা বেশি, অ্যালুমিনিয়ামেরটা বেশি ছিল। কিন্তু দেখতেছি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি সুস্থিত, ম্যাগনেসিয়ামটা বেশি সুস্থিত। এই জন্য তাদের আয়নীকরণ বিভবটা দেখা যাবে কি ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রনটাকে, আমরা আয়নীকরণ বিভব মানে কি, একটা ইলেকট্রনকে সরানোর জন্য যে শক্তি দেওয়া লাগে, এই ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কাহিনীটা উল্টাই যাবে। আয়নীকরণ বিভবটা কার বেশি হওয়া উচিত ছিল, অ্যালুমিনিয়ামের, কিন্তু ম্যাগনেসিয়াম যেহেতু বেশি সুস্থিত তাই কার আয়নীকরণ বিভবটা বেশি হবে, ম্যাগনেসিয়ামের। সেম কাহিনী ফসফরাস আর কার মধ্যে হবে, সালফারের মধ্যে। ফসফরাস আর সালফারের মধ্যে কার আয়নীকরণ বিভব বেশি দেখতেছি, সালফারের। কিন্তু ফসফরাসটা সালফার থেকে কি আছে, বেশি সুস্থিত আছে, তাই ওকে ফসফরাস থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য কি লাগবে, বেশি শক্তি দেওয়া লাগবে। আর আর্গনের পরের জনে তো কাহিনী নাই, আর্গন তো এখানেই শেষ, তাহলে ওরটা সবচেয়ে বেশি আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, তোমার পর্যায় 3 এ চেঞ্জটা হয়ে যাবে, বুঝতে পারছি। আমি আবার একটু রিপিট করতেছি কি কাহিনী হয়েছে। তোমার সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে দেখো, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভব বেশি হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার ছোট প্লাস অসুস্থিত আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে যখন আমি আকার দিয়ে ব্যাখ্যা করতেছিলাম, তখন দেখলাম যে অ্যালুমিনিয়ামের আকার ছোট, তাহলে আয়নীকরণ বিভবটা কার বেশি হওয়া উচিত ছিল, অ্যালুমিনিয়ামের। কিন্তু আমরা দেখতেছি ম্যাগনেসিয়ামটা একটু বেশি অ্যালুমিনিয়াম থেকে সুস্থিত, কারণ ওর 3s টা কি আছে, একদম পুরো পরিপূর্ণ। ওর 3s টা পূর্ণ থাকলো, 3p টা কি হয়ে গেছে, আংশিক পূর্ণ। তাহলে ও একটু কম স্থিতিশীল আছে, ও একটু বেশি স্থিতিশীল আছে। যে বেশি স্থিতিশীল তার থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য কি লাগবে, বেশি শক্তি লাগবে। এই জন্য ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবটা কি হবে, অ্যালুমিনিয়াম থেকে বেশি হবে। সেম কাহিনী কার মধ্যে, ফসফরাস এবং সালফারের মধ্যে। এদের দুজনের মধ্যে কি ছিল, কার আকার ছোট ছিল, সালফারের আকার ছোট, তাহলে আয়নীকরণ বিভবটা কার বেশি হবে, সালফারের। কিন্তু ফসফরাসটা কি আছে, অর্ধপূর্ণ, মানে পূর্ণ অর্ধপূর্ণ, আর ওর আছে পূর্ণ আর আংশিক পূর্ণ, তাহলে ও একটু বেশি স্থিতিশীল, তাহলে ওর থেকে ইলেকট্রনটাকে সরানোর জন্য কি দেওয়া লাগবে, বেশি শক্তি দেওয়া লাগবে। এই জন্য ফসফরাসের আয়নীকরণ বিভবটা কি হয়ে যাবে, সালফার থেকে বেশি হয়ে যাবে। এই সেম কাহিনীটা তুমি পর্যায় 2 এ দেখবা, 4 এ দেখবা, 5 এ দেখবা, সব জায়গায় দেখবা, ঠিক আছে, যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের স্থিতিশীলতাটা বেশি, এই জন্য পূর্ণ অর্ধপূর্ণ অবস্থায় কি হবে, আয়নীকরণ বিভবটা বেশি হবে অন্য পাশের তুলনায়, ঠিক আছে। এটাই ছিল আয়নীকরণ বিভবের কাহিনী এবং ব্যতিক্রম, দুইটা জিনিস ছিল। এই জিনিসটা যেহেতু একটু ব্যতিক্রম, তাই তোমাকে এটাই পরীক্ষা বেশি দিবে আটকানোর জন্য। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে বলতেছি। আচ্ছা, এরপরে আমরা 3 নাম্বার যে টপিকটা দিছিলাম, এটা আয়নীকরণ বিভবের পরে কি টপিক দিছিলাম, ইলেকট্রন আসক্তি। কি ছিল, ইলেকট্রন আসক্তি। ওকে,
তোমাকে বললাম এক্স ইলেকট্রন আসক্তি কি জিনিস, ধরো একটা এক্স একটা মৌল আছে, ঠিক আছে, এই এক্স মৌলটা একটা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যে আসক্তিটা শো করবে, ঠিক আছে, যে আসক্তিটা কি করবে, শো করবে, তাকে কি বলে, তার ইলেকট্রন আসক্তি। আমি এটাকে একদম সহজ বাংলায় বললাম, ঠিক আছে। কেন এটাকে সহজ বাংলায় বললাম, কেন এটাকে ওই যে আগের মতো শক্তি দিয়ে ব্যাখ্যা করতে গেলাম না। তুমি যদি কি করতে চাও, আগের মতো শক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাও, তাহলে জিনিসটাকে তুমি একটু গোলাই ফেলবা। তুমি যদি জাস্ট এইভাবে মনে রাখো যে একটা মৌল একটা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যে পরিমাণ আসক্তিটা শো করে বা আকর্ষণটা শো করে, তাকে কি বলে, ইলেকট্রন আসক্তি। তাহলে তুমি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা। আমি আবার রিপিট করতেছি, তুমি যদি শক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাও, জিনিসটা একটু গোলাই ফেলবা। কিন্তু যদি তুমি কি করতে পারো, জাস্ট এই মৌলের যে সংজ্ঞাটা আছে ইলেকট্রন আসক্তি, কোন একটা মৌল ইলেকট্রনকে গ্রহণ করার জন্য যে আসক্তিটা শো করতেছে তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলবো। তাহলে তুমি জিনিসটা কি করতে পারবে, একটু ভালো বুঝতে পারবে। ওকে, তো তোমাকে যদি আমি একটু বলি এই ইলেকট্রন আসক্তিটা কি রকম, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে বললাম যে এখানে একটা মৌল আছে, এখানে একটা মৌলের দুইটা কক্ষপথ আছে, আর এখানে একটা মৌলের কয়টা কক্ষপথ আছে, তিনটা কক্ষপথ। আচ্ছা, আমরা জানি যে ইলেকট্রন যখন আসে, ইলেকট্রন কি ডাইরেক্ট 2 নাম্বার কক্ষপথে ঢুকতে পারে নাকি প্রথমে তাকে কি করতে হবে, 3 নাম্বার কক্ষপথে ঢুকতে হবে। ইলেকট্রন যদি ঢুকে সর্বব্যস্ত কক্ষপথে ঢুকবে, প্রথমে কোন কক্ষপথে ঢুকবে, যে কোনো ইলেকট্রন যে জায়গা থেকে আসুক সবসময় কি করবে, সর্বব্যস্ত কক্ষপথে ঢুকবে, ঠিক আছে। তো আমরা দেখতেছি এখানে কয়টা কক্ষপথ ছিল, 2টা কক্ষপথ, আর এখানে কয়টা কক্ষপথ আছে, 3টা কক্ষপথ। তাহলে ইলেকট্রনটা যখন ঢোকার জন্য যে শক্তিটা দিবে, মানে ইলেকট্রনকে যখন টানার জন্য, মানে আমার কক্ষপথে আসো এরকম একটা টান দেওয়ার জন্য যে শক্তিটা দিবে, এই শক্তিটা কোথায় বেশি হবে, যার 2টা কক্ষপথ আছে নাকি যার 3টা কক্ষপথ আছে। দেখো যার 3টা কক্ষপথ আছে তার দূরত্বটা একটু কি বেশি, ঠিক আছে। আর আমরা জানি যে দূরত্ব যত বেশি হয় আকর্ষণটা কি হয়ে যায়, তত কম হয়। তাহলে যেহেতু এর দূরত্বটা বেশি, তাই এর ইলেকট্রনের প্রতি আসক্তিটা কি হয়ে গেছে, একটু কমে গেছে। কারণ যদিও সে তার কাছে ইলেকট্রনটা আসবে, কিন্তু কি হবে, তার বেশি দূরে থাকবে। আর এর কাছে যখন ইলেকট্রনটা আসবে, তখন আমরা দেখতেছি তার একদম কাছে চলে আসতেছে। এই জন্য তার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হবে, সবচেয়ে বেশি হবে। আর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হবে, কম হবে। আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ অথবা যে আসক্তি, তাকে কি বলে, ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা বুঝতেছি কার ইলেকট্রন আসক্তি বেশি, যার 2টা কক্ষপথ ছিল, মানে যার ছোট ছিল। তাহলে আমরা বুঝতেছি যার আকারটা ছোট, যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি কি, তার ইলেকট্রন আসক্তিটা কি হবে, বেশি হবে। বুঝতে পারছি, যার আকার ছোট তার ইলেকট্রন আসক্তি বেশি। কেন, কারণ যার আকার ছোট তার ইলেকট্রনটা সবচেয়ে বেশি পরিমাণ কাছে আসবে, আর বেশি পরিমাণ কাছে আসলে কি হয়, দূরত্ব যত কম হয় আকর্ষণ তত বেশি হয়, তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি হবে। আর যার আকারটা বড়, মানে যার দূরত্বটা বেশি, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একটু কি যাবে, কমে যাবে, কারণ তার ইলেকট্রনটা কোথায় অবস্থিত, একটু দূরে অবস্থিত। আশা করি বুঝতে পারছি যে আকার ছোট হইলে ইলেকট্রন আসক্তিটা কি হয়, বেশি হয়। ওকে, তো আমরা এটাকে যদি একটু গ্রুপ আর পর্যায়ে দিয়ে ব্যাখ্যা করতে যাই, লাইক ধরো তোমাকে আমি বোঝানোর জন্য গ্রুপ আর পর্যায়ে নিয়ে আসলাম। গ্রুপ 1 এর কথা যদি আমরা বলি, আগে এতক্ষণ ধরে বলে আসছি, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, আর কি আছে, ফ্রান্সিয়াম। তো আমরা জানি যে ও 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ, 4টা কক্ষপথ, 5টা কক্ষপথ, 6টা কক্ষপথ, 7টা কক্ষপথ। তাহলে কার আকার সবচেয়ে বড়, ফ্রান্সিয়ামের আকারটা সবচেয়ে বড়। আর আমরা জানি যে আকার ছোট হইলে ইলেকট্রন আসক্তি বেশি হয়। তাহলে কার আকার ছোট দেখতেছি, লিথিয়ামের, কারণ ওর কয়টা কক্ষপথ, 2টা কক্ষপথ। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কার বেশি হবে, লিথিয়ামের বেশি। দেন হচ্ছে কার বেশি, সোডিয়াম। দেন হচ্ছে কার, পটাশিয়াম। দেন হচ্ছে কার, রুবিডিয়াম। দেন হচ্ছে কার, সিজিয়াম। দেন হচ্ছে কার, ফ্রান্সিয়াম। ঠিক আছে, যেহেতু লিথিয়ামের আকারটা সবচেয়ে ছোট, তাই তার ইলেকট্রনের প্রতি আসক্তিটা কি হবে, বেশি হবে, কারণ ইলেকট্রনটা তার সবচেয়ে বেশি কাছে আসবে। আর দূরত্বটা কম হলে আকর্ষণটা কি হবে, বেশি হয়। এর একটু দূরত্বটা বেড়ে গেছে, তাই এর একটু আকর্ষণটা কম হবে। এর আরেকটু বাড়ছে, তাই এর আকর্ষণটা আরেকটু কম হবে। তাই আমরা বুঝতেছি গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায়, ইলেকট্রন আসক্তিটা কি বাড়ে নাকি কমে। আমরা জানি যে গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে আকারটা বড় হইতে থাকে, আর আকার বড় হইলে ইলেকট্রন আসক্তিটা কি হয়, কমে যায়। আর আকার ছোট হইলে ইলেকট্রন আসক্তিটা কি হয়, বেশি হয়। তাই গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, আর যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তিটা কি হবে, বৃদ্ধি পাবে। ওকে, এটা ছিল গ্রুপ বরাবর। যদি আমরা এবার গ্রুপ বরাবরকে ফালাই, যদি আমরা পর্যায় বরাবর চিন্তা করতে যাই, পর্যায় আমরা এতক্ষণ ধরে যাকে উদাহরণ দিচ্ছি তাকে দিয়ে দিব পর্যায়কে 3। তা আমরা পর্যায় 3 বরাবর কে আছে জানি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন, তারপরে কি ফসফরাস, তারপরে সালফার, তারপরে ক্লোরিন, তারপরে কি আছে আর্গন। তো আমরা দেখছিলাম যে একদম শুরুতে দেখছিলাম বাম থেকে ডান দিকে গেলে কি হয়, আকারটা কি হয়, হ্রাস পায়। আর তাহলে আকার সবচেয়ে ছোট কার, আর্গনের আকারটা সবচেয়ে ছোট। আর আমরা জানি যে আকার ছোট হয় তার ইলেকট্রন আসক্তিটা কি হয়, বেশি হয়। তাই ইলেকট্রনের প্রতি আসক্তিটা কার বেশি হবে, এই যে 6 জনকে লিখলাম, সরি 8 জন, এই 8 জনের মধ্যে কার আকারটা সবচেয়ে ছোট, আর্গনের আকারটা সবচেয়ে ছোট। তাই ইলেকট্রন আসক্তিটা কার বেশি হবে, আর্গনের। তারপরে কি ক্লোরিন, তারপরে সালফার, তারপরে কি ফসফরাস, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সবার লাস্টে কি আছে, সোডিয়াম। কারণ সোডিয়ামের আকারটা কি পর্যায় 3 এর মধ্যে সবচেয়ে বড়। ঠিক আছে, এরকমটা হওয়া উচিত ছিল, তাই না। কার আকারটা সবচেয়ে বেশি বড়,
সোডিয়ামের আকারটা সবচেয়ে বেশি বড়, তাহলে তার ইলেকট্রন আসক্তিটা কি হবে সবচেয়ে কম। কার আকারটা সবচেয়ে ছোট, আর্গনের আকারটা সবচেয়ে ছোট, তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে, আর্গনের। এরকমটা হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এখানে কি হয়েছে, ওই স্থিতিশীলতা আর অস্থিতিশীলতার মধ্যে ব্যতিক্রম হয়ে গেছে। তা আমরা সেম কাহিনী কাজটাই করব, যে ইলেকট্রন আসক্তিগুলো দেখবো, ওর সরি ইলেকট্রন বিন্যাসটা দেখবো। ওর ছিল 3s1, ওর কি ছিল 3s2, 3s2, আর ওর কে ছিল 3s2 3p কত 1, ওর কত ছিল 3s2 3p কত ছিল 2, ওর ছিল 3s2 3p কত ছিল 3, ওর ছিল 3s2 3p কত ছিল 4, ওর কত ছিল 3s2 3p কত 5, ওর কত ছিল 3s2 3p কত 6। ঠিক আছে, তো আমাদের এরকম ছিল, তাই না, যে 3s1 3s2 3s2 3p1 এরকম। তার আমরা দেখতেছিলাম যে একটু আগে দেখছিলাম যে কার স্থিতিশীলতাটা বেশি হয়, যে পূর্ণ এবং যদি অর্ধপূর্ণ থাকে তাহলে স্থিতিশীলতাটা কি হয়, বেশি হয়, পূর্ণ এবং অর্ধপূর্ণ। তো দেখতেছি পূর্ণ কে কি আছে, ম্যাগনেসিয়াম, উনি কিন্তু কি পূর্ণ, 3s টা কি আছে, পূর্ণ আছে। ওর 3s2 3p1, ওর কিন্তু আংশিক পূর্ণ 3s2 3p2, 3s2 3p3 এর কিন্তু কি আবার অর্ধপূর্ণ, কারণ h টা পূর্ণ আবার p টা কি অর্ধপূর্ণ, তাহলে ও কিন্তু কি আছে, স্থিতিশীল আছে। আবার এই 3s2 3p কত 6, ঠিক আছে, তাহলে ও কি আছে, পূর্ণ আছে। এখন যদি আমরা একটু চিন্তা করি, যার যে বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি কি আসক্তি বেশি থাকবে নাকি কম থাকবে, তোমাকে যদি আমি একটু চিন্তা করতে বলি, যে বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আসক্তি নাকি কম থাকবে নাকি বেশি থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে বোঝানোর জন্য নিলাম দুইজন, একজনের পেট পুরো আছে আর একজনের পেটটা কি আছে, খালি আছে। তো যে কে বেশি খাইতে চাবে, যার কি আছে পেটটা খালি আছে তার কি হবে, সে বেশি খাইতে চাবে। আর যে একটু মানে পেটটা পুরো আছে, মানে সে বেশি স্থিতিশীল আছে, সে কি চাবে, ইলেকট্রনটাকে গ্রহণ করতে বেশি চাবে না। তো এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, আমি আবার একটু লেখার চেষ্টা করতেছি, যে বেশি স্থিতিশীল থাকবে সে তো স্থিতিশীল আছে, সে কি ইলেকট্রনটাকে গ্রহণ করে আবার অস্থিতিশীল হতে চাবে না। যে বেশি স্থিতিশীল আছে তার ইলেকট্রনের প্রতি কি হবে, তার ইলেকট্রনের প্রতি আসক্তিটা কি হবে, কম হবে। ঠিক আছে, সোজা কথা, যে বেশি স্থিতিশীল তার ইলেকট্রনের প্রতি আসক্তিটা কি হবে, কম হবে। তো এখানে দেখতেছি সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন, এদের মধ্যে কি বেশি, এই সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, তুমি দেখতেছো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রন আসক্তিটা কার বেশি, মানে আমরা যদি নরমালি চিন্তা করি আকার দিয়ে কার বেশি, ম্যাগনেসিয়ামের। কিন্তু দেখো ম্যাগনেসিয়াম তো স্থিতিশীল আছে, ম্যাগনেসিয়াম কি আছে আগে থেকেই স্থিতিশীল আছে, তাহলে ওর কি ইলেকট্রনের পাশে আসক্তিটা বেশি থাকবে সোডিয়াম থেকে নাকি একটু কম থাকবে, অবশ্যই তার ইলেকট্রন আসক্তিটা কি হিসেবে কমে যাবে। এইজন্য সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কি হিসেবে একটা চেঞ্জ চলে আসবে, বুঝতে পারছি। আবার তুমি যদি ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে চিন্তা করতে যাও, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার ইলেকট্রন আসক্তিটা বেশি দেখতেছে, অ্যালুমিনিয়ামের। হওয়ারও কথা অ্যালুমিনিয়ামের, কারণ ম্যাগনেসিয়াম তো স্থিতিশীল আছে, তাহলে সেই ইলেকট্রন কি গ্রহণ করতে চাবে নাকি চাবে না, অবশ্যই সে যাবে না, কারণ সে তো আগে থেকে স্থিতিশীল আছে। এবার যদি তুমি চিন্তা করো ফসফরাস আর সিলিকন, ফসফরাস আর সিলিকনের মধ্যে কার ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি দেখতেছো, তুমি দেখতেছো ফসফরাসের। কিন্তু এখানে দেখো তো ফসফরাস তো সে পূর্ণ অর্ধপূর্ণ নিয়ে আগে থেকে স্থিতিশীল আছে, কম স্থিতিশীল কি আছে সিলিকন, তাই যেহেতু সে কম স্থিতিশীল সে চাইবে যে স্থিতিশীল হয়ে যেতে, তাই সে কি করবে ইলেকট্রনটাকে গ্রহণ করার জন্য বেশি পরিমাণ আকর্ষণ শো করবে, এবং সিলিকনেরটা ফসফরাস থেকে কি হয়ে যাবে, ইলেকট্রন আসক্তিটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখো ক্লোরিন আর আর্গন, এদের মধ্যে যদি দেখো ক্লোরিন আর আর্গনের মধ্যে দেখলে কার ইলেকট্রন আসক্তিটা বেশি ছিল, আর্গনের, কারণ কি আর্গনের আকারটা ছোট। কিন্তু দেখো তো আর্গন তো স্থিতিশীল আছে, তাহলে কি সে ইলেকট্রনটাকে গ্রহণ করে অস্থিতিশীল হতে যাবে, নাকি ক্লোরিন 3p তে 5টা আছে সে আরেকটা গ্রহণ করে 6 হয়ে বেশি স্থিতিশীল হতে যাবে, অবশ্যই ক্লোরিনটা চাইবে যে কি হয় আমি আরো একটা ইলেকট্রনকে গ্রহণ করি, কত হয়ে যায় 3p6। এই জন্য ক্লোরিন আর আর্গনের মধ্যে কি ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, অবশ্যই ক্লোরিনটা বেশি হবে, বুঝতে পারছি। তো তুমি এই জিনিসটা দেখলে কি জিনিসটা উপলব্ধি করো, যে যখন আয়নীকরণ বিভব দিব তখন ব্যতিক্রমগুলো কি হবে, যে মৌলটা থাকবে তার ডান পাশের সাথে। ঠিক আছে, আয়নীকরণ বিভবে কার কার কাহিনী ছিল, দেখো তো ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের, তারপর এখানে ছিল ফসফরাসের সাথে সালফারের। কিন্তু ইলেকট্রন আসক্তিতে আসলে ম্যাগনেসিয়ামের সাথে কার কাহিনী হবে, সোডিয়ামের, কারণ তার পাশের জনের সাথে। তখন স্থিতিশীলতার ব্যাখ্যা, স্থিতিশীল বেশি হলে ইলেকট্রন আসক্তিটা কি হয়, কম হয়, কারণ যে বেশি স্থিতিশীল আছে তাই সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে আবার কি অস্থিতিশীল হতে যাবে, নাকি যে কম স্থিতিশীল আছে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে বেশি স্থিতিশীল হতে যাবে। অবশ্যই যে কি, যেমন ধরো এখানে সোডিয়াম, সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে, একটা, সে আরো একটা গ্রহণ করে কি হইতে যাবে 3s2, কিন্তু ম্যাগনেসিয়াম কি চাবে 3s2 থেকে 3s2 3p1 হয়ে যেতে না। এই জন্য কার ইলেকট্রন আসক্তিটা বেশি হবে, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের। আকার দিয়ে দেখলে ম্যাগনেসিয়ামের হওয়া উচিত ছিল, তবে কার বেশি, সোডিয়ামের। সেম ভাবে ফসফরাস আর সিলিকনের মধ্যে কার বেশি হওয়া উচিত ছিল, ফসফরাসের, কিন্তু কার বেশি, সিলিকনের। ক্লোরিন আর আর্গনের মধ্যে কার বেশি হওয়া উচিত ছিল, আর্গনের, কিন্তু কার হবে, ক্লোরিনের। ঠিক আছে,
আচ্ছা, আমরা যদি ইলেকট্রন আসক্তির কথা বলতে চাই, ইলেকট্রন আসক্তিতে দেখলাম যে কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক ছিল কি লিথিয়াম, গ্রুপ 1 এ দেখলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এবং ওখানে দেখলাম যে কি আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তিটা কি হয় তত বৃদ্ধি পায়। আর বাম থেকে ডান দিকে গেলে আকারটা ছোট হইতেছে, ইলেকট্রন আসক্তিটা বাড়তেছে। তার মধ্যে কিছু রকম ব্যতিক্রম ছিল। ওই ব্যতিক্রম ছাড়াও আরেকটা ব্যতিক্রম আছে, কোন গ্রুপে দেখা যাবে? ওইটা দেখা যাবে গ্রুপ 17। ওকে, কোন গ্রুপে দেখা যাবে ব্যতিক্রমটা? গ্রুপ 17 এ। গ্রুপ 17 এ কে কে আছে বলতো? ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, এবং কে ছিল? আয়োডিন ছিল, আর পরে কি ছিল? অ্যাসিটিন। ওকে, এটি কে কে ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। আমরা দেখে আসছি ইলেকট্রন আসক্তিতে কি দেখছি? আকার ছোট হলে কি হয়? আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আর আমরা স্থিতিশীলতা নিয়ে একটা জিনিস কাহিনী দেখে আসছি যে কি স্থিতিশীল হলে পাশের জনের সাথে একটু চেঞ্জ হয়ে যায়, স্থিতিশীল হলে ইলেকট্রন আসক্তিটা কি হয়? হ্রাস পায়। আর আকার ছোট হলে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায়, আর স্থিতিশীল হয়ে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? হ্রাস পায়। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ফ্যাক্টর কাজ করে, ওই ফ্যাক্টরটাকে আমরা বলি কি? চার্জ ঘনত্ব। কি জিনিস? চার্জ ঘনত্ব। ঠিক আছে, চার্জ ঘনত্ব, এটা নিয়ে একটু পরে বলতেছি। দেখো, তো তুমি জানো যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, এদের মধ্যে কার আকারটা সবচেয়ে ছোট? ফ্লোরিনের, কারণ ওর কয়টা কক্ষপথ? দুইটা। ক্লোরিনের কয়টা? তিনটা। ব্রোমিনের কয়টা? চারটা। আয়োডিনের কয়টা? পাঁচটা। অ্যাসিডের ছয়টা। ঠিক আছে, তাহলে কার আকারটা সবচেয়ে ছোট? ফ্লোরিনের আকারটা। যেহেতু আমরা জানি যে আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন আসক্তি কার বেশি হওয়া উচিত ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। ওকে, এভাবে সিরিয়ালটা ফলো হওয়ার উচিত ছিল, তাই না? কিন্তু এখানে বললাম যে আকার ছাড়াও আরেকটা, আমরা আকার ছাড়া আরেকটা ফ্যাক্টর দেখে আসছি। কি জিনিস? ওই যে স্থিতিশীলতা। ঠিক আছে, স্থিতিশীলতা তো আমরা দেখছি যে কোন বরাবর কাজ করে? পর্যায় বরাবর কাজ করে, রাইট? কিন্তু এখানে তো আকার আসছে, মানে গ্রুপ বরাবর তো স্থিতিশীলতা আসবে না। ঠিক আছে, তো স্থিতিশীলতাটা আমরা লিখলাম, তাও এখানে এটার কোনো এফেক্ট নাই। এই আকার ছাড়াও আরেকটা এফেক্ট কাজ করে কি? চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব কি জিনিস? তোমার যে চার্জটা আছে, ঠিক আছে, তোমার যে টোটাল ইলেকট্রন আছে, সরি, তোমার যে টোটাল ইলেকট্রনকে যদি তুমি কি করো, ইলেকট্রন সংখ্যাকে যদি তুমি কি করো, তোমার যে রেঞ্জটা আছে, তুমি যতটুকু রেঞ্জ পর্যন্ত কভার করছো, ঠিক আছে, তোমার কয়টা কক্ষপথ? ধরো দুইটা কক্ষপথ। এই দুইটা কক্ষপথ মানে যতটুকু দূরত্ব পর্যন্ত তুমি কভার করছো, আর তোমার যে টোটাল কয়টা ইলেকট্রন আছে ওইটাকে তুমি কি করবে? ভাগ করে দিলে কি পাই যাবা? ঘনত্ব পাই যাবা। লাইক ধরো তোমাকে আমি বুঝাইলাম যে একটা রুমে কি আছে? 5 জন মানুষ আছে। ঠিক আছে, এই রুমটা হচ্ছে 10 মিটার স্কয়ার ফিটের। ঠিক আছে, 10 মিটার স্কয়ারের একটা রুমের মধ্যে কয়জন আছে? 5 জন মানুষ আছে। আর আরেকটা রুম আছে, ওইটাও 10 মিটার স্কয়ার, তবে এখানে কয়জন মানুষ আছে? 6 জন মানুষ আছে। ঠিক আছে, তো কোথায় ঘনত্ব বেশি হবে মানুষের? এই যে 6 জন মানুষ যেখানে আছে, এখানে দেখো দুজনের আকার কিন্তু সমান। ঠিক আছে, কিন্তু এখানে কি আছে? 6 জন মানুষ, আর এখানে কয়জন মানুষ আছে? 5 জন মানুষ। তাহলে ঘনত্ব কোথায় বেশি? এখানে। তো এখানে হচ্ছে কি এরকম একটা চার্জ ঘনত্বের ফ্যাক্টর আছে। কি এখানে তোমার যে টোটাল ইলেকট্রন চার্জ আছে, ওইটাকে তুমি যতটুকু রেঞ্জ বা ক্ষেত্রফল দিয়ে কভার হয়েছে, এটা দিয়ে কি করবা? ভাগ করে দিলে কি পাই যাবে? চার্জ ঘনত্ব। এখন এখানে দেখা গেছে চার্জ ঘনত্ব যত বেশি হবে, চার্জ ঘনত্ব যত বেশি হবে, ইলেকট্রন আসক্তিটা কি হবে? তত কম হয়ে যাবে। ঠিক আছে, চার্জ ঘনত্ব যত বেশি হবে, ইলেকট্রন আসক্তি কি হবে? তত কম হবে। এটাকে আমি কিভাবে এক্সপ্লেইন করতে পারি? ধরো তোমার এখানে 10 মিটার স্কয়ারে 5 জন মানুষ আছে, এখানে 10 মিটার স্কয়ারে কয়জন মানুষ আছে? 6 জন মানুষ। তুমি দেখতেছো কোথায় চার্জ ঘনত্ব বেশি? এইখানে বেশি। তো তুমি যদি একজন মানুষকে আনলা, ঠিক আছে, একটা মানুষকে নিয়ে আসলা, ওই মানুষটাকে তুমি প্রথমে এই রুমে ঢুকানোর চেষ্টা করতেছো, এই রুমে ঢুকানোর চেষ্টা করতেছো, কোথায় ঢুকানো সহজ হবে? এখানে যেহেতু 6 জন মানুষ আছে, এই আরেকজন মানুষ যে আসবে তাকে কি করতে পারবে? বাধা দেওয়ার ক্ষমতাটা কি হবে? এখান থেকে বেশি হবে। এবং এরা চাইবে না যে, এখানে তো অলরেডি ঘনত্ব বেশি আছে, ওরা কি চাবে আরেকজনকে নিয়ে 7 জনের ঘনত্বটাকে আরো বাড়াক? তাহলে এখানে ঘনবসতি হয়ে যাবে। তো ওরা কি করবে? যেহেতু ওখানে 6 জন আছে আর এখানে 5 জন আছে, যে আগত মানুষটাকে বাধা দেওয়ার ক্ষমতা কার বেশি? এই যে 6 জন আছে তাদের ঘনত্ব যেহেতু বেশি, তাদের বেশি। কিন্তু এখানে 5 জন মানুষ আছে, তাদের ঘনত্ব কম, তাই এদের বাধা দেওয়ার পরিমাণটা কি হবে? কম হবে। তাই তারা সহজে কি করতে যাবে না, যদি দোনোজনই কি করতে যাবে না, মানুষটাকে ঢুকাইতে যাবে না, তবে কোথায় ঢুকানোর বাধার পরিমাণ বেশি হবে? এখানে বাধার পরিমাণ বেশি। তাহলে এখানে কি ঢুকানো সহজ হবে নাকি এখানে ঢুকানো সহজ হবে? যেহেতু এখানে বাধা বেশি, তাহলে এখানে ঢুকানোটা সহজ হবে। তাহলে আমরা বুঝতেছি চার্জ ঘনত্ব বেশি হলে ইলেকট্রন আসক্তিটা কি হয়? কম হয়। যেমন এখানে ঘনত্বটা বেশি ছিল, তাই মানুষের প্রতি আসক্তিটা কি হয়ে গেছিল? কমে গেছিল। এখানে মানুষের ঘনত্ব বেশি ছিল, তাই মানুষের প্রতি আসক্তিটা কমে গেছিল। তো এখানে এই ফ্যাক্টরটা কার মধ্যে কাজ করে? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে। দেখো, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি? ফ্লোরিনের বেশি। কিন্তু এখানে ফ্লোরিনের চার্জ ঘনত্বটা কি হবে? চার্জ ঘনত্বটা ক্লোরিন থেকে বেশি হবে। ঠিক আছে, যেহেতু চার্জ ঘনত্বটা বেশি, আমরা জানি যে চার্জ ঘনত্ব বেশি হলে ইলেকট্রন আসক্তিটা কি হয়ে যায়? কম হয়ে যায়। তাই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে তীর চিহ্নটা এরকম উল্টায় যাবে। তাই ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার হবে? ক্লোরিনের। ক্লোরিনের পর কার হবে? ফ্লোরিন। ফ্লোরিনের পর হবে ব্রোমিন, তারপর হবে আয়োডিন, তারপর হবে কি? অ্যাসিটিন। আমি আবার একটু বোঝানোর চেষ্টা করতেছি।
তোমাকে বোঝানোর জন্য আমি বলতেছি চার্জ ঘনত্ব যত বেশি হবে ইলেকট্রন আসক্তি কি হবে তত কম হবে। যেমন আমি এটাকে এক্সপ্লেইন করছি কিভাবে, এখানে 10 মিটার স্কয়ারে 5 জন মানুষ, এখানে 10 মিটার স্কয়ারে কয়জন মানুষ আছে? 6 জন মানুষ। তো এখানে মানুষের যেহেতু ঘনত্ব বেশি, আগত মানুষটাকে বাধা দেওয়ার পরিমাণ বেশি হবে, আর এখানে ঘনত্ব কম, তাই মানুষটাকে বাধা দেওয়ার পরিমাণটা কি হবে? কম হবে। তাহলে দেখো এখানে মানুষের ঘনত্ব বেশি ছিল, তাই মানুষ যে আগত মানুষ মানে মানুষের প্রতি আসক্তিটা কি বেশি হয়ে গেছিল নাকি কম হয়ে গেছিল? কম হয়ে গেছিল। আর এখানে দেখো মানুষের ঘনত্বটা একটু কম ছিল, তাই মানুষের প্রতি আসক্তিটা একটু কি হয়েছে? বেশি হয়ে গেছে, এটা থেকে বেশি। তো আমরা বুঝতেছি চার্জ ঘনত্ব যত বেশি হবে ইলেকট্রনের প্রতি আসক্তিটা কি হবে? কম হবে। এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে যেহেতু ফ্লোরিনের আকারটা ছোট আর ওইখানে সেম পরিমাণ চার্জ আছে আর এই আকারটা একটু বড়, তাই এই দুইজনের মধ্যে কার চার্জ ঘনত্বটা বেশি হয়? ফ্লোরিনের। যেহেতু ফ্লোরিনের চার্জ ঘনত্ব বেশি, তাইলে তার ইলেকট্রন আসক্তিটা কি হবে? কম হয়ে যাবে। কার তুলনায়? ক্লোরিনের তুলনায়। এখন তোমার প্রশ্ন থাকতে পারে ভাইয়া ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে সেম কাহিনীটা আসলে না কেন? না, ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে দেখা যায় যে কি এই চার্জ ঘনত্বের এফেক্টটা কাজ করে না, তাদের ক্ষেত্রে কিসের এফেক্ট কাজ করে? এই যে আকারের এফেক্টটা কাজ করে। দেখতেছি ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে কার আকারটা ছোট? ক্লোরিনের আকারটা ছোট, তাই তার কি হবে? ইলেকট্রনের প্রতি আসক্তিটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, কিন্তু এই দুজনের মধ্যে কি আকার ছাড়াও আরো একটা এফেক্ট কাজ করে, কি? চার্জ ঘনত্বের এফেক্ট। ঠিক আছে, এখানে দেখা যায় যে চার্জ ঘনত্বের জন্য কি হবে? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা থাকলেও কার বেশি হবে? ক্লোরিনেরটা বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটাই তোমার পরীক্ষায় বেশি দেয়। আমি যদি এটাকে একটু সাইড দিয়ে আবার কভার করার চেষ্টা করি, কারটা বেশি হলে ক্লোরিনেরটা কার থেকে? ফ্লোরিন থেকে, তারপর হবে ব্রোমিন, তারপর হবে আয়োডিন, তারপর হবে কে? অ্যাসিটিন। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে পরীক্ষায় দিবে যেন তুমি ভুল করো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা। তো এটা নিয়ে আমরা মোটামুটি সব শুনছি যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস? সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, ঠিক আছে, আকর্ষণ করার ক্ষমতাটাকে কি বলে? ঠিক আছে, ওইটাকে কি বলে? তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমরা যদি উদাহরণ দেই, মানে সব বইয়ে তোমরা এই উদাহরণটাই বেশি পাবো, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটাই বলো, এইচএফ, যে এখানে যে যৌগটা তৈরি হয়েছে একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগ কিভাবে তৈরি হয়? আমরা জানি যে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, ফ্লোরিন একটা ইলেকট্রন দিবে, এবং ওই ইলেকট্রনগুলো কি করবে? শেয়ার করবে। এখন যেহেতু শেয়ার করছে, শেয়ার করা জিনিসটা সবসময় কি করতে যাবে? একদম মাঝামাঝি রাখতে যাবে। যেমন হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন আসলো, ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন আসলো, তাদের শেয়ারকৃত ইলেকট্রনটা কি হবে? একদম মাঝামাঝি থাকার কথা, তাই না? যেহেতু দুজন শেয়ার করছে। কিন্তু দেখা যায় যে কি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা কি হয়? বেশি হওয়ার কারণে ফ্লোরিন কি করবে? এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। কি বলছি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে কি করবে? এই ইলেকট্রনগুলোকে কি করবে? নিজের দিকে টেনে নিয়ে যাবে। তাই এখানে সে কি যাবে? ডেল্টা মাইনাস, আর এখানে কি যাবে? ডেল্টা প্লাস। এটাকে বলে আমরা পোলারিটি বলি। মানে কি এখানে পোল সৃষ্টি হয়েছে। তো ওইটা নিয়ে এখন আর কথা বলার যাব না, আমরা কি জাস্ট এই তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো, যে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রনকে, এই যে শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে কি বলতেছে? তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তো যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা আসতেছে, এর আগে আমরা কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাটাই দেখছি কোথায়? ইলেকট্রন আসক্তিতে। ইলেকট্রন আসক্তিতে কি দেখছি? একটা ইলেকট্রন নিজের দিকে গ্রহণ করার জন্য যে আসক্তিটা বা আকর্ষণটা প্রকাশ করে ওটাকে কি বলে? ইলেকট্রন আসক্তি। তো এখানেও ইলেকট্রনের আকর্ষণ আসতেছে, ওখানেও ইলেকট্রনের আকর্ষণই ছিল। ঠিক আছে, তো এইখানে কিন্তু অনেক কিছু তুমি তড়িৎ ঋণাত্মকতাটা ইলেকট্রন আসক্তির সাথে মিল পাবা। ইলেকট্রন আসক্তিতে কি দেখছিলাম বলতো? আকার ছোট হইলে কি হয়? আমরা দেখে আসছিলাম আকার ছোট হইলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? আকার ছোট হলে কি হয়? ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আকার ছোট হইলে তড়িৎ ঋণাত্মকতাটা কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ যত আকার ছোট হবে, আমরা যদি কারণটাও যদি জানতে চাই, আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতা কেন বৃদ্ধি পায়? কারণ হচ্ছে আকার যত ছোট হবে ইলেকট্রনটা তত বেশি কাছে আসবে। ঠিক আছে, যেমন হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে দেখো তো, ফ্লোরিন আকারটা যেহেতু ছোট, এই ইলেকট্রনগুলোকে কি করবে? সে তার তত বেশি কাছে নিয়ে আসতে পারবে, এই জন্য তার বেশি আকর্ষণ শো করবে, আর হাইড্রোজেন একটু কম আকর্ষণ শো করবে। তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বেশি হবে হাইড্রোজেন থেকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বেশি হয়। ঠিক আছে, তো এটারও একটু কি জিনিস আছে, ব্যতিক্রম আছে।
আচ্ছা, আমরা এখানে কথা বলতেছিলাম কি নিয়ে? তড়িৎয়ান্তকতা নিয়ে, ঠিক আছে? তো তড়িৎয়ান্তকতা কি ছিল? সমযোজী শেয়ারকৃত ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে কি বলতেছিলাম? তড়িৎয়ান্তকতা। আর আমরা জানি যে তড়িৎয়ান্তকতা যেহেতু এক প্রকার আসক্তি, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন আসক্তির সাথে তুলনা করতে পারি। আর আমরা জানি যে আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি তড়িৎয়ান্তকতাটা কি হবে? বৃদ্ধি পাবে। তড়িৎয়ান্তকতা বেশি হবে, ঠিক আছে? তো তোমার এখানে কি পড়া লাগবে বেশি তড়িৎয়ান্তকতার মধ্যে? তোমার জাস্ট এই কয়েকটা জিনিসের তড়িৎয়ান্তকতাকে কি করা লাগবে? মুখস্থ করা লাগবে, ঠিক আছে? কার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরটা। আর এখানে আছে ফ্লোরিনের অপোজিটে কি আছে? ফ্লোরিনের সাথে এখানে আছে নাইট্রোজেন, সরি এখানে আছে অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি আছে? অক্সিজেন, নাইট্রোজেন আছে, কার্বন আছে, আর এই সাইড দিয়ে একদম সাইড দিয়ে কি আছে? হাইড্রোজেন আছে। এই যে এখানে কয়জন লিখছি? 4 3 7 থেকে 8, এই 8 জনের তোমার কি মুখস্থ রাখা লাগবে? তড়িৎয়ান্তকতা মুখস্থ করা লাগবে। কেন? কারণ হচ্ছে তোমার এমসিকিউ তে প্রায় সময় দিতে পারে, ঠিক আছে? বন্ধনগুলা কি রকম আয়নিক এটা বের করার জন্য তুমি আমার এখানে একটা ফাজানের নীতির ভিডিও পাবা, ঠিক আছে? ওই ফাজানের নীতি এক্সপ্লেইন করার জন্য তড়িৎয়ান্তকতা লাগবে। তো তোমার তড়িৎয়ান্তকতার মানগুলো জানা লাগবে, ওকে? আচ্ছা, যদি আমরা এখন ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিনটা দেখো তো, এই হাইড্রোজেনকে ফালাও, তোমার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা দেখো তো? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এটা কোন বরাবর অবস্থিত? একটা পর্যায় বরাবর অবস্থিত না? আর আমরা জানি যে পর্যায় বাম থেকে ডান দিকে গেলে আকারটা কি হয়? ছোট হয়। তাহলে সবচেয়ে ছোট কার হবে? ফ্লোরিনের আকারটা ছোট। যেহেতু ফ্লোরিনের আকারটা ছোট, আর আমরা জানি যে আকার ছোট হলে তড়িৎয়ান্তকতা কি হয়? বেশি হয়। তাহলে তড়িৎয়ান্তকতা কার বেশি হবে? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে কার বেশি হবে? ফ্লোরিনের বেশি হবে, ওকে? আর আমরা যদি আবার দেখি, এটা হচ্ছে গ্রুপ বরাবর। কোন গ্রুপ? এটা হচ্ছে আমাদের যে 17 নম্বর গ্রুপ। গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায়, আকারটা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখতেছি যেহেতু আকারটা বৃদ্ধি পাবে, আকার যদি বৃদ্ধি পায়, আমরা দেখতেছি আকার ছোট হলে তড়িৎয়ান্তকতা বেশি হয়। তাহলে আকার যদি বৃদ্ধি পায়, তড়িৎয়ান্তকতাটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাই আমরা দেখতেছি এটা এরকম হয়ে যাবে, তাই না? সিরিয়ালটা কি রকম হবে? কার্বন থেকে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে ফ্লোরিন বেশি, আবার ক্লোরিন থেকে ফ্লোরিন বেশি, ব্রোমিন বেশি, ব্রোমিন থেকে ক্লোরিন বেশি, এভাবে হয়ে যাবে। তো তোমার এগুলোর মানগুলো একটু মুখস্থ করা লাগবে। ফ্লোরিনের তড়িৎয়ান্তকতাটা কত? 4 অথবা অনেক জায়গায় দেখবা 4.1, ঠিক আছে? 4 অথবা কত? 4.1। আচ্ছা, এটা মুখস্থ করার একটা সহজ উপায় আছে। কি করবা? তোমার বাম দিকে যত জায়গায় থাকবা, তুমি দেখতেছো ফ্লোরিন থেকে অক্সিজেন কি বেশি হবে না কম হবে? দেখছো কি চিহ্নটা এদিকে, তার মানে কম হবে। জাস্ট কত কমাই দিবা? 0.5 কমাই দিবা। তাহলে তুমি যদি 4 থেকে 0.5 কমাই দাও, এটা হয়ে যাবে কত? 3.5। এটা কত হয়ে যাবে? 3.5। এখান থেকে নাইট্রোজেন আবার কম, আরো 0.5 কমাই দাও, এটা কত হয়ে যাবে? 3 থেকে কার্বন আর একটু কম, তাহলে এটা কত হয়ে যাবে? 2.5। তুমি এইভাবে মুখস্থ রাখতে পারো। আবার দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনটা কি হবে? কম, তাহলে এটা কত হবে? 4 ছিল, তাহলে এটা হবে 3.5। ব্রোমিনটা কত হবে? এখান থেকে এখানে আবার কম, এটা হয়ে যাবে কত? 3। আর আয়োডিনটা কত হবে? তোমার মনে হবে যেন 2.5, তো এটা একটু ব্যতিক্রম, এটা কত? 2.8, ঠিক আছে? আর এইদিকে কারটা মুখস্থ করবো? হাইড্রোজেনের তড়িৎয়ান্তকতার মান কত? 2.1। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো তোমার তড়িৎয়ান্তকতার মানগুলো তোমার পরীক্ষায় লাগবে। কারণ হচ্ছে তুমি যখন পোলারিটি অথবা পোলারায়ন ব্যাখ্যা করবা, ফাজানের নীতি ব্যাখ্যা করবা, তখন কিন্তু এই তড়িৎয়ান্তকতা বা পোলারিটি গুলো জিনিসগুলো লাগবে। আমি আবার একটু রিপিট করতেছি। আমরা জানি যে তড়িৎয়ান্তকতা কি জিনিস? সমযোজী শেয়ারকৃত ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? তড়িৎয়ান্তকতা। আর যদি আকার ছোট হয়, তাহলে আকর্ষণটা বেশি করবে, তাই তড়িৎয়ান্তকতা কি হবে? বেশি হবে। তো এই কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এর মধ্যে কার আকারটা ছোট? ফ্লোরিনের আকার ছোট, তাই ফ্লোরিন তড়িৎয়ান্তকতা বেশি। আবার উপর থেকে নিচের দিকে গেলে আকারটা বড় হয়ে থাকে, তাহলে সবচেয়ে ছোট কার আকার? ফ্লোরিন। তাহলে ওটা হচ্ছে 4। তারপরের দিকে বাম দিকে আসতে 0.5 কমাও, নিচের দিকে আসতেও 0.5 কমাও, জাস্ট ওর ক্ষেত্রে 2.8 আর ওর ক্ষেত্রে কত? 2.1। তো আশা করি সবাই বুঝতে পারছি। কারো সমস্যা হলে আমাকে জানাতে পারো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে?